গল্প হলেও সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন নতুন এবং পুরনো বাছাই করা কিছু সিনেমা শ্রেষ্ঠ বাংলা এক্সপ্লানেশনের জন্য। হ্যালো এভরিওয়ান, আজ যে সিনেমার গল্প তোমরা শুনবে সেটা 2018-তে ভারতে রিলিজ করে। 5 কোটি টাকায় তৈরি এই হরর ফ্যান্টাসি মুভি কোনো বিশাল স্টারকাস্ট ছাড়াই 17 কোটি টাকা ইনকাম করে এবং ভারতীয় দর্শককে বোঝায় ভালো গল্প কাকে বলে। এই সিনেমার IMDb রেটিং 8.2 আউট অফ 10 এবং রটন টমেটোজে 87% ফ্রেশ। 1920 মানে পরাধীন ভারতের প্রেক্ষাপটে তৈরি পৌরাণিক এক দেবী পুত্রের এই দুর্দান্ত গল্প তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। এই এক্সপ্লানেশনের শেষে আমি তোমাদেরকে একটা ভীষণ ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো এই সিনেমা নিয়ে, আর একটা ভালো ইনফরমেশনও দেব। তাহলে চলো আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক তুম বাত মুভির গল্প। সিনেমা শুরু হয় একটা লোককথা দেখিয়ে, যেখানে কথিত আছে এক সমৃদ্ধির দেবী যার দুহাত থেকে সবসময় আনাজ ও সোনা প্রবাহিত হয়, যে 16 কোটি দেবদেবীর জন্মদাত্রী এবং পৃথিবী যার গর্ভ, তার সব থেকে প্রিয় পুত্র সন্তান ছিল তার প্রথম সন্তান হস্তর। কিন্তু বর্তমানে হস্তার নামে কোনো দেবতাকে কেউ চেনে না, কারণ কোনো বেদ বা পুরাণে তার কোনো উল্লেখ নেই। হস্তার আসলে খুব লোভী ছিল, যে দেবীর সমস্ত সোনা এবং আনাজ নিজে পেতে চেয়েছিল। সে সমস্ত সোনা চুরি করে নিলেও যখন আনাজের দিকে হাত বাড়ায় তখন বাকি দেবতারা হস্তারের উপর প্রহার করতে শুরু করে এবং এর ফলে হস্তার আস্তে আস্তে ধুলোর মতো কণায় ভেঙে পড়ছিল। দেবী তখন তার প্রিয় সন্তানকে বাঁচানোর জন্য আবার তাকে গর্ভে ধারণ করে এবং বাকিদের কথা দেয় একে কেউ চিনবে না এবং পুজো করবে না, মানে হস্তার বেঁচে থেকেও পৃথিবীর বুকে বাকি সবার কাছে মৃত থাকবে। কিন্তু বেশ কিছু বছর আগে তুমবারের পূর্বপুরুষরা হস্তারের মন্দির তৈরি করে তাকে পুজো করা শুরু করে, কারণ হস্তারের অভিশাপ ওদের জন্য আশীর্বাদ ছিল। তবে এর ফলে বাকি দেবতাদের প্রকোপ স্বরূপ তুমবারে বৃষ্টি পড়েই চলেছে। এবার শুরু হয় আসল গল্প। এই পুরো মুভিটা 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ শুরু হয় 1918-র আশেপাশে। এখানে দুটো বাচ্চা ছেলে বিনায়ক এবং সদাশিবকে দেখানো হয়, যার মা সরকার নামে এক জমিদারের বাড়িতে কাজ করত। এই জমিদার ওর বিশাল বড় বাড়িতে একা থাকতো এবং এ অনেক বয়স্ক ছিল। বিনায়কের মায়ের সরকারের বাড়িতে কাজ করার একটা উদ্দেশ্য ছিল হস্তারের মূর্তির হাত থেকে একটা সোনার মুদ্রা অর্জন করা, কিন্তু সরকার লোকটি ওটা এত সহজে হাতছাড়া করার পাত্র নয়। বিনায়কের মা সরকারের সেবা করার সময় কোনো এক বুড়িকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে খেতে দিতে হবে বলে, নইলে ও বেরিয়ে আসবে, যার সম্পর্কে আমরা একটু পরেই জানবো। এদিকে বিনায়ক আর সদাশিবও বুড়িকে খেতে দিতে হবে, নইলে ও জেগে যাবে বলে উদ্বিগ্ন হতে থাকে। তাই ওর মা ঘরে আসার আগেই বিনায়ক ভাত বানিয়ে সদাশিবের হাতে থালা ধরিয়ে ওকে বুড়িটাকে খাইয়ে দিতে বলে। তখন সদাশিবের চোখে আমরা স্পষ্ট ভয় দেখতে পাই। এর মধ্যেই ওদের মা চলে আসে আর দুটো ছেলেকেই বকা দিয়ে নিজে খাবার নিয়ে যায়। বিনায়ক আর ওর মায়ের কথোপকথনে বোঝা যায় এই দুই ছেলের বাবাই হচ্ছে সরকার, এবং ওই বুড়িকে ওরা গ্রামের থেকে বাইরে এক জায়গায় থেকে সরকারের জন্যই দেখাশোনা করে। কিন্তু 12 বছর ধরে সব রকম সেবা নেওয়ার পরেও সরকার বিনায়কদেরকে অচ্ছুত এবং কাজের লোকের মতনই রেখেছে। এর মধ্যে হঠাৎ এক রাতে সরকার মারা যায়। বিনায়ক সরকারের বাড়িতে থাকতে চাইলেও ওর মা বলে ওরা ভোরেই তুমবার ছেড়ে পুনে চলে যাবে, কারণ এখানে ওদের সাথে কেউ মেশে না এবং সরকার নেই মানে ওদের উপার্জন করার কোনো পথ নেই। বিনায়ক ওর মাকে বলে বুড়িকে সরকারের বাড়িতে রাখা গুপ্তধনের কথা জিজ্ঞেস করতে, কিন্তু ওর মা এতে রাজি হয় না।
সেদিন সন্ধেবেলায় সদাশিব খেলতে গিয়ে পাঁচিল থেকে পড়ে যায় এবং মাথা ফাটিয়ে ফেলে। ওদের মা সদাশিবকে নিয়ে একটা গরুর গাড়ি করে বৈদ্য দেখাতে নিয়ে বেরোয় এবং বিনায়ককে বলে বুড়িকে রাতে খেতে দিতে, আর যদি বুড়ি জেগে যায় তাহলে বলতে হবে ঘুমাও, নইলে হস্তার চলে আসবে। বিনায়ক ঘরে ঢুকে দেখে সব ভাত পুড়ে গেছে এবং পাত্রে আর কোনো চাল নেই। ও আটা নামাতে গিয়েও সব ফেলে দেয়, আর তখনই বুড়ির গান ওর কানে ভেসে আসে। ভয়ে প্রথমে বিনায়কের হাত পা ঠান্ডা হয়ে আসলেও ও অনেক সাহস জোগাড় করে বুড়ির ঘরে যায় গুপ্তধনের কথা জিজ্ঞেস করতে। এখানে প্রথমবার বুড়িকে আমরাও পুরোপুরি দেখতে পাই এবং এ সত্যি ভয়ঙ্কর ছিল। বুড়ির হাত পা মোটা শেকলে বাঁধা ছিল এবং মুখের দুপাশে দুটো বড় পেরেক এদিক থেকে ওদিক অব্দি পোতা ছিল। বুড়ির হাত পা এবং চামড়া দেখে মনে হচ্ছিল এ 1000 বছর পুরনো ডাইনি। বুড়ি গুপ্তধন নিয়ে কোনো কথাই বলে না, শুধু ওর মুখে ফানেল দিয়ে খাবার ঢালতে বলে। বিনায়ক বুঝতে পারে একে খেতে না দিয়ে কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না, তাই ও ওর মায়ের দেওয়া মন্ত্র মনে করার চেষ্টা করে, যেটা শুনলেই বুড়ি ঘুমিয়ে পড়বে, কিন্তু কিছুতেই হস্তার নামটা মনে করতে পারছিল না। বুড়ি ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসে বিনায়কের পায়ে লোহার শেকল পরিয়ে ওকে টানতে টানতে ঘরে নিয়ে যায়। বুড়ির এত খিদে পেয়ে গিয়েছিল যে ও পেরেকগুলো বের করে বিনায়কের মাথায় কামড় বসাতে যাচ্ছিল। তখনই বিনায়কের হস্তারের নাম মনে পড়ে যায়, আরও বলে ঘুমিয়ে পড়ো দিদা, নইলে হস্তার চলে আসবে, আর এতেই বুড়ি আবার বেহুশ হয়ে যায়। এদিকে বিনায়কের মা ফিরে আসে আর আমরা জানতে পারি সদাশিব রাস্তাতেই মারা গেছে। বিনায়ক আর ওর মা সদাশিবের শেষ কাজ করে তুমবার থেকে চলে যাওয়ার জন্য বেরোয়, কিন্তু বিনায়ক সমানে দরিদ্রতা, অবহেলা এবং কষ্ট দেখে এসেছিল, তাই ও গুপ্তধনের কথা ভুলতে পারে না। ও বারবার ওর মাকে বিরক্ত করে সরকারের বাড়িতে যাওয়ার জন্য এবং ওই গুপ্তধনগুলো উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিনায়কের মা ওর হাতে সেই একটা সোনার মুদ্রা দেয় এবং ওকে কখনো তুম্বাদে ফেরত না আসার জন্য প্রতিজ্ঞা করায়। গল্পের প্রথম ভাগটা এখানেই শেষ হয়। এই ভাগে আমরা এইটুকু বুঝতে পারি তুম্বারে সর্বক্ষণ বৃষ্টি পড়ে এবং বিনায়কের ঘরে যে বুড়ি ছিল সে কোনো সাধারণ মানুষ নয়, এবং সরকার আর তার রক্ত মানে বিনায়ক দুজনেই বেশ লোভী ছিল। গল্পের দ্বিতীয় ভাগ শুরু হয় আরও 15 বছর পর, যখন বিনায়ক তুম্বারে ফিরে আসে। কারণ বিনায়কের মা মারা গিয়েছিল, তাই তাকে করা প্রতিজ্ঞার সময়ও শেষ হয়ে গিয়েছিল। বিনায়ক তখনও সরকারের বাড়ির নিচে লুকানো গুপ্তধনের আশা ছেড়ে দেয়নি। ও তুম্বারে ফিরে সোজা নিজেদের পুরনো বাড়িতে বুড়ির কাছে যায়। বাড়িটা একটা ভগ্নাবশেষে পরিণত হয়েছিল, চারপাশে শুধু গাছের শেকড় আর জঙ্গল, কিন্তু এর মধ্যেও একটা হৃৎপিণ্ড দপদপ করছিল। বুড়ির সর্বাঙ্গ মাটিতে মিশে গেল, ও শরীর একটা গাছে পরিণত হলেও ও বেঁচে ছিল। আসলে এই বুড়ি সরকারের মা ছিল, যে ওই বাড়ির কুয়ো থেকে খুব চটপট স্বর্ণমুদ্রা নিয়ে ফিরতে পারত। এই গুপ্তধনের খোঁজ বুড়ির থেকে বেশি ভালো করে আর কেউ জানে না। বহু বছর আগে বুড়ি যখন কুয়োতে স্বর্ণমুদ্রা নিতে নেমেছিল, তখন পুরা দেবীর বড় ছেলে হাস্তার ওকে ছুঁয়ে দিয়েছিল, এবং তবে থেকেই এর উপর অমরত্বের অভিশাপ লেগে যায় এবং এ কিছুটা রাক্ষসের মতো পরিবর্তিত হয়ে যায়, যার খিদে পেলে মানুষকেও খেয়ে নিতে পারে। তাই এই বুড়িকে সারা জীবন বেঁধে রাখা হয়েছিল এবং হাস্তার চলে আসবে কথাটা শুনলেই ও ঘুমিয়ে পড়ত। বিনায়কের কথা শুনে বুড়ি বুঝতে পারে যে বিনায়কের লোভ ওই গুপ্তধনের উপর পড়েছে, তাই ও বিনায়ককে বলে ও সমস্ত রহস্য ওকে বলবে, কিন্তু তার বদলে ও যেন বুড়িকে জ্বালিয়ে দিয়ে ওকে মুক্তি দেয়। বিনায়ক এতে রাজি হয়ে যায়। এরপর ও সোজা সরকারের বাড়িতে যায় এবং বহুদিন ধরে খুঁজে ও ঠিক গুপ্তধনের রাস্তাটা পেয়ে যায়। এরপর সোজা বিনায়ককে আমরা পুনেতে দেখি। বিনায়ক ওর মহাজনের বাড়িতে যায়, যার কাছে ওর 38 টাকার ধার বাকি ছিল। ও মহাজনকে প্রথমে একটা স্বর্ণমুদ্রা দেয় পৈতৃক সম্পত্তি বলে। তখনকার দিনে ওই স্বর্ণমুদ্রার দাম 100 টাকা। মহাজন তাই ওকে 38 টাকা কেটে বাকিটা ফেরত দেয়। বিনায়ক তখন বলে আমার কাছে আরও 3টে স্বর্ণমুদ্রা আছে। তখনই মহাজনের একটু খটকা লাগে। এরপর থেকে বিনায়ক মাঝে মধ্যেই টুম্বার যেত এবং স্বর্ণমুদ্রা এনে মহাজনকে বেচত।
এর মধ্যে মহাজনের একটা গল্পও আমরা দেখতে পাই, যেখানে মহাজন আফিমের ব্যবসার জন্য লাইসেন্স করাবে বলে কোনো একজন ব্রিটিশ অফিসারকে ধরে রেখেছিল, কিন্তু তার জন্য প্রয়োজন ছিল অনেকগুলো টাকা, যেটা মহাজনের কাছে ছিল না। অফিসার ওকে আর 1 মাসের সময় দেয়, কারণ এরপর ও ব্রিটেন ফেরত চলে যাবে। মহাজন বিনায়কের অবস্থার আমূল পরিবর্তন দেখে ও কোথা থেকে এত স্বর্ণমুদ্রা নিয়ে আসে সেটা জানার জন্য আকুল হয়ে ওঠে। মহাজন বুদ্ধি খাটিয়ে একটা বিধবা মেয়েকে বিনায়কের কাছে বিক্রি করে দেয়, যাতে বিনায়ক ওকে উপপত্নী হিসাবে বাড়িতেই রাখে, আর ওই মেয়েটা বিনায়কের থেকে গুপ্তধনের খোঁজ বের করে মহাজনকে জানায়। বিনায়কের স্ত্রী সব বুঝতে পারলেও তখনকার দিনে মেয়েদের বলার খুব একটা কিছু ছিল না। এই বিধবা মেয়েটি ছিল আরো চালাক, কারণ ও বুঝে গেছিল মহাজনের থেকে অনেক বেশি টাকা বিনায়ক ওকে দিতে পারে। তাই ও মহাজনের প্ল্যান বিনায়ককে বলে দেয় এবং ওর উপপত্নী হিসাবে নিজের জায়গা উপরের ঘরে স্থায়ী করে নেয়। বিনায়ক সব জেনেও না জানার ভান করে তুমবারে পৌঁছায়, যেখানে মহাজন আগে থেকেই উপস্থিত ছিল। ও ইচ্ছা করে মহাজনকে দেখিয়ে একটা টিফিন বক্স নিয়ে কুয়োতে নামে এবং স্বর্ণমুদ্রা নিয়ে ওখান থেকে বেরোয়। তারপরে মহাজন বিনায়কের দেখানো রাস্তা মতো কুয়োতে ঢোকে। তখন আমরাও প্রথমবার কুয়োর ভিতরটা দেখতে পাই। এই জায়গাটা একদম লাল ছিল এবং এর মধ্যে যেন অনেক শিরা উপশিরা চলে গিয়েছিল। এই জায়গাটা জীবিত ছিল, যেটা এর স্পন্দন দেখলেই বোঝা যায়। মহাজন ওখানে গিয়ে বিনায়কের টিফিন বক্সটা দেখতে পেয়ে যায় এবং প্রথমে ওটাকে ঘষে ভাবে এভাবেই হয়তো স্বর্ণমুদ্রা বেরোবে, কিন্তু পরেও এটাকে খুলে ফেলে, যেটা ওর করা উচিত ছিল না। এবারই আসে গল্পের আসল প্লট। টিফিন বক্সের ভেতর থেকে যখন একটা আটার পুতুল বেরোয়, তখনই একটা জন্তুর মতন প্রাণী, যেটাকে দর্শক তখনও দেখতে পায় না, মহাজনকে এক ঝাপটা মেরে টেনে তুলে নিয়ে যায়। এদিকে বিনায়ক আবার একটা আটার পুতুল নিয়ে কুয়োর ভিতরে প্রবেশ করে এবং এবার আমরা ওর স্বর্ণমুদ্রা সংগ্রহ করার পুরো পদ্ধতি দেখতে পাই। বিনায়ক প্রথমে গুঁড়ো আটা দিয়ে নিজের চারপাশে একটা সুরক্ষার বৃত্ত তৈরি করে। তারপর যে টিফিন বক্স খোলে আটার পুতুলটা বের করে, তখনই হাস্তার সেখানে চলে আসে, আর প্রথমবার আমরাও হাস্তারকে দেখতে পাই। হাস্তার ওই বৃত্তের ভেতর আটার পুতুলটা ছুঁতে পারে না। তখন হাস্তার রাগে দেওয়ালে লেপ্টে থাকা অদ্ভুত হয়ে যাওয়া মহাজনের হাত ছিঁড়ে নেয়। বিনায়ক পুতুলটা ছুঁড়ে বৃত্তের বাইরে ফেললেই হাস্তার ওটা খেতে চলে আসে, আর তখনই ওর কোমরে বাঁধা পুটলিটাকে বিনায়ক খুলে দেয়, যেখান থেকে অনেক স্বর্ণমুদ্রা ঝরে পড়ে। বিনায়ক সেগুলোকে চটপট সংগ্রহ করে দড়ির সাহায্যে আবার উপরে উঠে আসে এবং তার আগে ও মহাজনকে হ্যারিকেনটা ছুঁড়ে মারে, যাতে মহাজন ওখানেই পুড়ে গিয়ে মুক্তি পায়, নইলে অনন্তকাল ওকে এভাবেই কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে, ঠিক বুড়ি যেভাবে বেঁচেছিল। এই পুরো দৃশ্য দেখে আমরা বুঝতে পারি এই কুয়োর ভেতরটাই দেবীর গর্ভ ছিল, যেখানে হাস্তার এখনো থাকে। ওর কাছে স্বর্ণমুদ্রা আছে, কিন্তু আনাজ বা খাদ্য নেই, তাই আটার পুতুলটাই এখন ওর খাদ্য। হাস্তার কোনো কালে দেবীপুত্র হলেও ওর লোভ ওকে একটা রাক্ষসে পরিণত করেছে এবং ও যাকে ছোবে সেও ওর মতনই রাক্ষসে পরিণত হবে। সিনেমার দ্বিতীয় ভাগ এখানেই শেষ হয়। সিনেমার তৃতীয় ভাগ শুরু হয় 1947-এর স্বাধীন ভারতে। তখন বিনায়কের বয়স, ধন সম্পদ, নেশার পরিমাণ, মেয়ে নিয়ে খেলা করা সবকিছুই বেড়েছে। উপপত্নীর সঙ্গে সম্পর্কটাও এখন খোলাখুলি হয়ে গেছে। ওর দুটো যমজ মেয়ে এবং একটা বড় ছেলে ছিল, যার একটা পা একটু খোঁড়া। এই ছেলেটা এবার ওর দায়িত্ব নিজের ঘাড়ে নেবে বলে দিন রাত কোমরে দড়ি বেঁধে হাস্তারের কাছ থেকে স্বর্ণমুদ্রা সংগ্রহ করার ট্রেনিং চালায়। বিনায়ক ওর ছেলেকে একবার তুমবারে নিয়ে গিয়ে সবকিছু বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ বয়সের সঙ্গে সঙ্গে বিনায়কের স্ফূর্তি অনেক কমে এসেছিল। বিনায়ক ওর ছেলেকে আটার পুতুল বানানোর সময় কিছু পাথর তাতে ভরে দিতে বলে, যাতে সেগুলো চেবাতে হাস্তারের আর একটু বেশি সময় লাগে। তবে আজ ওরা শুধু অভ্যাসের জন্য যাচ্ছিল, তাই বিনায়ক ওকে পুতুলটা নিতে মানা করে। ওরা দেবীর গর্ভে ঢুকে প্রথমে শুকনো আটার বৃত্ত তৈরি করে
এবং যেহেতু হাস্তারকে দেবতারা আনাজ নিতে দেয়নি, তাই এই শুকনো আটা যেটা হাস্তারকে উৎসর্গ করা হয়নি সেটাকেও কোনো মতেই পার করতে পারে না। ও ভয় পায়, কিন্তু আটার পুতুলটাও ওর জন্যই উৎসর্গ করে আনা, তাই ও এটা খেতে পারে। বিনায়কের ছেলে জিজ্ঞেস করে, কিন্তু হাস্তার কোথায়? বিনায়ক তখন বলে, ও একমাত্র আটার পুতুল দেখলে তবেই আসে, কিন্তু আজ অভ্যেসের জন্য এসেছি, তাই পুতুল আনিনি। এর মধ্যে ওর ছেলে জামাতে লুকিয়ে যে পুতুলটা নিয়ে এসেছিল সেটা বের করে, আর সঙ্গে সঙ্গে হাস্তারও চলে আসে। বিনায়ক ওর ছেলেকে কোনো মতে বাঁচিয়ে বের করার চেষ্টা করে, কিন্তু ওর পাকা ছেলে নিজেকে যোগ্য উত্তরাধিকারী প্রমাণ করার জন্য এবং কিছুটা লোভের বশে হাস্তারের পুটলি খুলে 4টে স্বর্ণ মুদ্রা সংগ্রহ করে। তারপরেও বিনায়ক ওকে কোনো মতে দেবীর গর্ভ থেকে বের করে নিয়ে আসতে পারে। বাড়ি ফিরে বিনায়কের স্ত্রী ওর ছেলেকে তুম্বাদে কি আছে জিজ্ঞেস করলে ও বলে, সেটা তোমার জানার দরকার নেই, তুমি ঘর সামলাও। যেটা শুনে বোঝা যায় বিনায়কের ছেলে ওর মতোই তৈরি হয়েছে। রাতে এই বাচ্চা ছেলেটা বিনায়কের উপপত্নীকে স্বর্ণমুদ্রা দেখিয়ে বলে, বাবার পরে আমি উত্তরাধিকারী এবং আমার সঙ্গে আমি তোকে রাখবো, আমি তোকে বিয়ে করব। এদিকে বিনায়ক জানতে পারে ভারত স্বাধীন হওয়ার পর যত পড়ে থাকা বেওয়ারিশ জমি এবং বাড়ি আছে সব ভারত সরকারের অধীনে চলে যাবে, যেখানে তুম্বারের ওই জমি এবং বাড়িও রয়েছে, যেটা আর 1 মাসের মধ্যেই তালা পড়ে যাবে। বিনায়ক আর ওর ছেলে তখন প্ল্যান করে ওরা অনেক আটা নিয়ে যাবে এবং একটার পর একটা পুতুল হাস্তারকে খেতে দেবে। যতক্ষণে হাস্তার ওই পুতুলগুলো খাবে ততক্ষণে ওরা ওর পুটলিটাই চুরি করে নেবে, যেখান থেকে ওরা অনন্ত স্বর্ণ মুদ্রার মালিক হয়ে যাবে। বিনায়ক ওর ছেলের বুদ্ধিতে বেশ খুশি হয় আর প্ল্যান মতোই অনেক আটা নিয়ে তুম্বারে পৌঁছায়। ওরা কুয়োর দরজার চারপাশে গুঁড়ো আটা ছড়িয়ে তারপর নিচে নামে। কিন্তু সমস্যা তখন হয় যখন ওরা একটার বদলে 2টো আটার পুতুল বের করে হাস্তারকে খাওয়ায়, কারণ তখন হাস্তার 1 থেকে 2 হয়ে যায়। বিনায়কের ছেলে কিছুই লক্ষ্য না করে একটার পর একটা পুতুল বের করে এবং হাস্তারের সংখ্যাও সেই সঙ্গে বৃদ্ধি পেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বিনায়ক বুঝতে পারে ওর এবং ওর ছেলের এই আটার বৃত্ত থেকে বাইরে বেরিয়ে যাওয়া অসম্ভব, তাই ও ছেলেকে বাঁচানোর জন্য আটার পুতুলগুলো নিজের গায়ে বেঁধে একাই দড়ি বেয়ে উপর দিকে উঠতে থাকে। সঙ্গে সঙ্গে হাস্তারগুলো পুতুলের লোভে দড়ি বেয়ে উপরে উঠতে থাকে। বিনায়কের এই বুদ্ধির জন্য এই কুয়োর দরজার বাইরে যে আটার বৃত্ত ওরা তৈরি করে এসেছিল তাতে লেগে সমস্ত হাস্তার ভস্ম হয়ে যায়, কিন্তু বিনায়ককে হাস্তার ছুঁয়ে ফেলে। এর বেশ কিছুক্ষণ পর বিনায়কের ছেলে দেবী গর্ভ থেকে বাইরে বেরোয় এবং ও বিনায়ককে ভয়ঙ্কর এক অবস্থায় দেখতে পায়। বিনায়ক ওর ছেলেকে হাস্তারের পুটলিটা দিতে চায় এবং বলে যে তুই তো এটাই চেয়েছিলি, কিন্তু ওর ছেলে বুঝে গেছিল লোভের ফল কখনোই ভালো হয় না এবং বিনায়ক আজকে এত লোভী হয়েছিল বলেই আজ ওর এই অবস্থা, এবং এই অবস্থার থেকে ওর কোনো মুক্তিও নেই। বিনায়ককে তাই ওর ছেলে ওখানেই পুড়িয়ে মুক্তি দেয় এবং কোনো স্বর্ণমুদ্রা না নিয়েই তুম্বার ছেড়ে চিরতরে চলে যায়। আর ব্যাস, মুভিটা এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, তোমরা বলো কেমন লাগলো তোমাদের এই মুভিটা? এতটা ডিটেলড এক্সপ্লেনেশন তোমরা আর কোথাও শুনতে পাবে না। যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের শেয়ার করি। এই তুম্বার সিনেমার একটা সিকুয়েল আসতে চলেছে 2025-এ, অ্যান্ড আই হোপ এটা তুম্বারের থেকেও বেশি ভালো হবে। এই ভিডিওর ইন্ট্রোতে তোমাদের বলেছিলাম একটা ইন্টারেস্টিং তথ্য দেব। ব্যাপারটা তার থেকেও বেশি হচ্ছে মজাদার, কারণ তুম্বাদে বিনায়কের দিদা হিসাবে যে কাজ করেছে সে আসলেই বিনায়কের ছেলে হিসাবেও কাজ করেছে। এই বাচ্চাটির নাম মোহাম্মদ সামাদ। যাই হোক, আজ তবে এটুকুই। এক্সপ্লেনেশন ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কোন মুভিটা তোমরা এরপর দেখতে চাও। বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ওদেরকেও গল্পগুলো শুনতে এবং দেখতে হেল্প করো। আজ তবে আসি, ভালো থেকো, সঙ্গে থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।